হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য যে জিকের প্র্যাকটিস সেটগুলো করছিলাম, সেই সেটের আজ হচ্ছে আমাদের 26 নম্বর প্র্যাকটিস সেট। এর আগে আমরা 25টা সেট করেছি। প্রত্যেক দিন প্রত্যেকটা সেটে আমরা 25টা করে প্রশ্নোত্তর আলোচনা করছি। তো মন দিয়ে দেখুন, লাস্ট পর্যন্ত দেখুন। প্রত্যেকটা প্রশ্ন আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে এবং যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই প্র্যাকটিস সেটগুলো ততদিন চলতে থাকবে। তো মন দিয়ে প্রত্যেক দিন প্র্যাকটিস সেটগুলো করতে থাকুন। দুদিন আমরা মাঝে ক্লাস করাতে পারিনি, ঠিক আছে, বিভিন্ন সমস্যার কারণে। তো আজ হচ্ছে 28শে জুন, আজ থেকে আবার ক্লাস শুরু হলো। চলুন শুরু করা যাক। সম্প্রতি প্রকাশিত দ্য ওয়ান কার আত্মজীবনী, এই যে রিসেন্টলি একটা প্রকাশিত হয়েছে, গতকালই প্রকাশিত হয়েছে 27শে জুন, দ্য ওয়ান, ঠিক আছে, অটোবায়োগ্রাফি। এটা কার অটোবায়োগ্রাফি? রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি নাকি জসপ্রীত বুমরা? এটা আমাদের চ্যানেলের কমিউনিটি ট্যাবেও আমি দিয়ে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলেও এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি পোস্ট করে দিয়েছি। তো আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, অতি অবশ্যই জয়েন করে যান আপনারা। আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল, ঠিক আছে। গাইডেন্স গুরু অফিসিয়াল লিখে সার্চ করলেও আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন। তো দ্য ওয়ান কার আত্মজীবনী? শিখর ধাওয়ানের আত্মজীবনী হচ্ছে দ্য ওয়ান, ঠিক আছে। নেক্সট আমরা প্রশ্ন দেখব। শিখর ধাওয়ান একজন ক্রিকেটার এবং ক্রিকেট খেলার সঙ্গে তিনি যুক্ত। 2 নম্বর প্রশ্ন, বিসিসিআই কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? বিসিসিআই এর ফুল ফর্মটা পরীক্ষায় অনেক সময় আসে, কিন্তু এটার ফুল ফর্মটা একটু পেঁচালো, সেই জন্য অনেকেই কিন্তু পরীক্ষার সময় এটা ফুল ফর্মটা পরীক্ষার সময় ভুল করে। বিসিসিআই এর সম্পূর্ণ নাম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ঠিক আছে। এই বিসিসিআই প্রতিষ্ঠা হয়েছিল 1928 সালের 1 ডিসেম্বর। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, 1928 সালে, ঠিক আছে। বর্তমান বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি। কে প্রেসিডেন্ট? বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি। নেক্সট প্রশ্ন দেখব 3 নাম্বার। কারাগাম আদিবাসী নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কারাগাম একটা হচ্ছে ফক ডান্স, ট্রাইবাল ডান্স, এটা কোন রাজ্যের সঙ্গে যুক্ত? ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে তামিলনাড়ু রাজ্যের সঙ্গে যুক্ত। কোন রাজ্য? তামিলনাড়ু। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আমি কোশ্চেন আনসারগুলো এমনভাবে করাচ্ছি যাতে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, আজকের প্রশ্নে বেশিরভাগটাই আমাদের 24টা প্রশ্ন জিকে থেকে নেওয়া হয়েছে। বাকি একটা প্রথমে যে প্রশ্নটা করালাম সেটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, বাকি সমস্ত জিকে থেকেই প্রশ্ন আছে আজ আমাদের। তো যাতে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে যে আপনাদের 30 নাম্বার আছে, সেই 30 নাম্বারে 25+ নাম্বার আপনারা তুলতে পারেন, সেজন্যই সেরকমভাবেই কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে। আর এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ম্যাটেরিয়াল সঙ্গে সাবজেক্ট ওয়াইজ পিডিএফ ম্যাটেরিয়াল, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, 2024 সালের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ, সাজেস্টিভ ইবুকস, সাজেশন, সমস্ত কিছু যদি সংগ্রহ করতে চান আপনারা, তাহলে আমাদের পেড টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। পেড টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7001501393। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন, এখানে কিন্তু আমরা সমস্ত ডিটেলস আপনাকে পাঠিয়ে দেব, ঠিক আছে। তো আজকে 4 নাম্বার প্রশ্নটা দেখুন। বিশ্বের মোট ভৌগোলিক ক্ষেত্রফলের কত শতাংশ ভারতে রয়েছে? আর এখনও কিন্তু আমাদের পেড গ্রুপে অ্যাডমিশন চলছে। 399 এর বিনিময়ে অ্যাডমিশন হতে পারবেন আর এই সমস্ত ম্যাটেরিয়ালগুলো নিতে পারবেন। এরপর কিন্তু কোর্স ফি পরে বাড়তে পারে, তো যদি নিতে চান খুব তাড়াতাড়ি নিয়ে নেন। বিশ্বের মোট ভৌগোলিক ক্ষেত্রফলের কত শতাংশ ভারতে রয়েছে? কারেক্ট আনসার হবে 2.4%। মোট ভৌগোলিক ক্ষেত্র, যে পৃথিবীর মোট ভৌগোলিক ক্ষেত্র, তার 2.4% হচ্ছে ভারতের অংশ। 5 নিম্নের কোনটি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন? প্রার্থনা সমাজ, আত্মারাম পাণ্ডুরঙ্গ, আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ। কারেক্ট আনসার হবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। সালটা অনেক সময় পরীক্ষায় আসে, তো 1828 সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। 6 নম্বর, পঞ্চ সিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা এবং সাংখ্য সিদ্ধান্ত গ্রন্থগুলির লেখককে? অনেক সময় শুধুমাত্র এই পঞ্চ সিদ্ধান্তিকা বলে দেবে যে পঞ্চ সিদ্ধান্তিকা কে লিখেছেন, বা বৃহৎ সংহিতা কে লিখেছেন, বা সাংখ্য সিদ্ধান্ত কে লিখেছেন। আমি 3টাই নাম একসাথে লিখে দিয়েছি, কারণ উত্তরটা জানলে 3টে আপনাদের একসঙ্গে জানা হয়ে যাবে। কারেক্ট আনসার হবে বরাহ মিহির,
বরাহমিহির লিখেছিলেন পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা এবং সাংখ্য সিদ্ধান্ত। অপশন 6 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 7 নাম্বার হচ্ছে নিম্নের কোনটি ভিটামিন সি এর একটি সবচেয়ে সমৃদ্ধ উৎস? দুধেও ভিটামিন সি পাবেন। দুধে এমন কোনো ভিটামিন নেই যেটা নেই, কিন্তু দুধেও ভিটামিন সি পাওয়া যাবে, হয়তো শশাতেও পাওয়া যাবে, আলুতেও পাওয়া যাবে, কিন্তু সবচেয়ে সমৃদ্ধ বলেছে। সবচেয়ে সমৃদ্ধ বললে লেবুতে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন সি থাকে। টক জাতীয় ফলে সবচেয়ে বেশি, মানে ফলে তো ভিটামিন সি থাকেই, তার মধ্যে টক জাতীয় ফলে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন সি থাকে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে একটা প্রশ্নের উত্তর আপনাদেরকে হোম টাস্ক দেবো যে লেবুর মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়? লেবুর মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায় এটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, লেবুর মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায় এটা জানাবেন। 8 নাম্বার হচ্ছে লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছে? লখনৌ প্যাক্ট বা লখনৌ চুক্তি, এটা 1916 সালে হয়েছিল দুটো রাজনৈতিক দলের মধ্যে। এটা হচ্ছে, এক হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং এক হচ্ছে মুসলিম লীগ। ঠিক আছে, অপশন সি, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এই সমঝোতাটা বা এই চুক্তিটা হয়েছিল। 9 নিম্নের কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? সুলতানি যুগের আকবর কাকে বলবো? সুলতানি যুগের আকবর কাকে বলবো? তো ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। 10 নম্বর প্রশ্নটা দেখব, নিম্নের কোনটিকে সেরিকালচার বলা হয়ে থাকে? সেরিকালচার কোনটিকে বলবো? সেরিকালচার, নিম্নের কোনটিকে সেরিকালচার বলা হয়ে থাকে? কি হবে কারেক্ট আনসার? সেরিকালচার হচ্ছে বাণিজ্যিকভাবে রেশম কীট যে পালন করা হয়, সেই বাণিজ্যিকভাবে রেশম কীট পালনকে সেরিকালচার বলা হয়ে থাকে। অপশন ডি। 11 নম্বর প্রশ্নে আমরা চলে যাব, মুদ্রা যোজনাতে এম এর অর্থ কি? মুদ্রা যোজনা নরেন্দ্র মোদী কেন্দ্র সরকার এটা লঞ্চ করেছিল কিছুদিন আগে, 1-2 বছর আগে। তো সেই মুদ্রা যোজনা এম এর অর্থ কি? তো মুদ্রা যোজনার এম এর অর্থ জানার থেকে আগে আমাদের জানতে হবে যে এই যে মুদ্রা, এর ফুল ফর্মটা কি? ফুল ফর্ম হচ্ছে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট, মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট রিফাইন্যান্স এজেন্সি লিমিটেড, মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট রিফাইন্যান্স এজেন্সি লিমিটেড। ঠিক আছে, তাহলে এম ফর কি হলো? মানি, মাইক্রো, মাল্টি নাকি ম্যাক্রো? মাইক্রো ইউনিট। ঠিক আছে, মাইক্রো, এম সি, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 12 নম্বর হচ্ছে রাজতরঙ্গিনী রচয়িতা কে? রাজতরঙ্গিনীতে কে রচনা করেছিলেন রাজতরঙ্গিনী? রাজতরঙ্গিনী থেকে আমরা কি জানতে পারি? এই প্রশ্নটাও অনেক সময় পরীক্ষায় আসে। রাজতরঙ্গিনী থেকে আমরা জানতে পারি কাশ্মীরের ইতিহাস, এটা হবে কলহন ইজ দ্য কারেক্ট আনসার, কলহন। ঠিক আছে, রাজতরঙ্গিনী লিখেছিলেন কলহন এবং এটা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। 13 নম্বর, লাভলিনা বরগোহাইন কোন খেলার সঙ্গে যুক্ত? লাভলিনা বরগোহাইন 2020 সালের অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন, আরও তিনি বহু মেডেল পেয়েছেন। তো এই লাভলিনা বরগোহাইন বক্সার, একজন ভারতীয় মহিলা বক্সার, অলিম্পিকে মেডেল পেয়েছেন এরকম একটা বক্সার লাভলিনা বরগোহাইন। অপশন সি, বক্সিং ইজ দ্য কারেক্ট আনসার। 14 হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত গল্পগুচ্ছ ড্যাশের সংকলন। গল্পগুচ্ছ কিসের সংকলন? ভগবানের গান, কবিতা, ছোট গল্প নাকি উপন্যাস? যারা ছোট গল্প পড়েছে বা গল্পগুচ্ছটা পড়েছে তারা খুব সহজেই বুঝতে পারবে যে এই গল্পগুচ্ছ হচ্ছে ছোট গল্পের সংকলন। প্রায় প্রত্যেকটা ছোট গল্প, 167টার মতো ছোট গল্প এখানে আছে, প্রত্যেকটাই পড়া আমি পড়েছি, কমপ্লিট আছে। ঠিক আছে, পড়তে খুবই ভালো লাগে এই মানে উপন্যাস, গল্প। ঠিক আছে, তো ছোট গল্প সংকলন হচ্ছে গল্পগুচ্ছ, অপশন সি। 15 নম্বর প্রশ্নে আমরা যাব, মানব দেহের সাধারণ তাপমাত্রা হলো কি? মানব দেহের সাধারণ তাপমাত্রা কত? আমরা তো মানব দেহের সাধারণ তাপমাত্রা জানি 98.4 ডিগ্রি ফারেনহাইট। 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা কিন্তু ফারেনহাইট, এখানে বলেছে কি সেলসিয়াস বলে দিয়েছে। ঠিক আছে, সেলসিয়াস, এই জিনিসটা কিন্তু জানতে হবে, এর মধ্যে কনফিউশন চলে এলে চলবে না। সেলসিয়াস বললে সেটা হয়ে যাবে 37 ডিগ্রি সেলসিয়াস। তো সেলসিয়াসকে ফারেনহাইট বা ফারেনহাইটকে সেলসিয়াসের রূপান্তরের সূত্রটা যারা সায়েন্সে পড়েছো বা 9-10 সময় ছিল, হয়তো ঠিক মনে নেই 9-10 সময় ছিল কিনা, তবে C/5 = F-32/9 এরকম একটা সূত্র ছিল। এই সূত্রে বসালেই এখানে ফারেনহাইট আছে, সেই ফারেনহাইট যদি এইখানে আমরা বসাই তাহলেই C = 37 ডিগ্রি বেরিয়ে যাবে। ঠিক আছে, অপশন ডি। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নের মধ্যে কোন অঙ্গটি নিউমোনিয়া রোগে সর্বাধিক আক্রান্ত হয়? নিউমোনিয়াতে সর্বাধিকভাবে আক্রান্ত হচ্ছে কোনটি?
নিউমোনিয়াতে সর্বাধিকভাবে আক্রান্ত হচ্ছে কোনটি? কারেক্ট আনসার হবে শ্বাসযন্ত্র। নিউমোনিয়া রোগে শ্বাসযন্ত্র সর্বাধিকভাবে আক্রান্ত হবে, অপশন ডি। 17 নম্বর হচ্ছে যেসব উদ্ভিদ গলিত পচা বস্তুর দেহাবশেষ থেকে খাদ্য শোষণ করে তাদেরকে কি বলা হয়? সহজ প্রশ্ন। আমি যে 25টা প্রশ্ন রেখেছি তার মধ্যে 15টা প্রশ্ন এখানে অতি ইজি রয়েছে, একদমই সহজ সহজ প্রশ্ন লিখেছি। গলিত পচা বস্তুর উপর থেকে খাদ্য শোষণ করছে, মানে পচা বস্তু মানেই হচ্ছে মৃত বস্তু, মৃত বস্তুর থেকে খাদ্য শোষণ করছে, সেগুলো হচ্ছে মৃতজীবী। মৃতজীবী যেমন হচ্ছে মৃতজীবী উদ্ভিদের উদাহরণ যেমন হচ্ছে ছত্রাক। ঠিক আছে। 18 কাওয়াস থার্মাল পাওয়ার কোন রাজ্যে অবস্থিত? কাওয়াস থার্মাল পাওয়ার কোন রাজ্যে অবস্থিত? কাওয়াস থার্মাল পাওয়ার কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত গুজরাটে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। গুজরাটে অবস্থিত কাওয়াস থার্মাল পাওয়ার। 19 হচ্ছে মার্বেলের রাসায়নিক নাম কি? মার্বেলের রাসায়নিক নাম কি? এটা আমি বলে দিয়েছি, এটার থেকে হয়তো অনেকেই বুঝতে পারবে, অনেকেই বুঝতে পারবে না। যে মার্বেলের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম, আর এটা হচ্ছে কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট মার্বেলের রাসায়নিক নাম। ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন আমরা দেখব, ভারতের কোন রাজ্যে কারলা নামে বৌদ্ধদের গুহা সংরক্ষিত রয়েছে? বৌদ্ধ কেভ, কারলা নামে বৌদ্ধ কেভ কোথায় আছে? এটা রয়েছে মহারাষ্ট্র রাজ্যে। কোথায়? মহারাষ্ট্র। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। মহারাষ্ট্র রাজ্যে কারলা নামে এই যে বৌদ্ধদের গুহাগুলো রয়েছে। 21 নম্বর, কোন অ্যাসিড পাকস্থলীতে প্রবেশকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে? তো পাকস্থলীর মধ্যে খাদ্য পরিপাকে সাহায্য করে কোন অ্যাসিড? এই প্রশ্নটা আমি করিয়েছি। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্য পরিপাকে সাহায্য করে। আর HCl অ্যাসিড যে পাকস্থলীর মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেও সাহায্য করে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। 22 নম্বর প্রশ্নটা দেখবো আমরা, নিম্নের মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের একটি মৌলিক অধিকার? ভারতীয় সংবিধানে আগে 7টি মৌলিক অধিকার ছিল, বর্তমানে মৌলিক অধিকার আছে রয়েছে আমাদের 6টি। ঠিক আছে, 6টি মৌলিক অধিকার আছে। তো সেই 6টি মৌলিক অধিকার কত নম্বর সংবিধানের কোন পার্টে আছে? পার্ট 3-তে। সংবিধানের পার্ট 3-তে 6টি মৌলিক অধিকার আছে। ঠিক আছে। আর মৌলিক কর্তব্যগুলো কোথায় আছে? মৌলিক কর্তব্যগুলো আছে পার্ট 4A এর 51A-তে। ঠিক আছে। মৌলিক কর্তব্যগুলো 11টি মৌলিক কর্তব্য আর 6টি মৌলিক অধিকার। তো এই যে সুযোগের অধিকার, ভোট দেওয়ার অধিকারটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল রাইট বা সাংবিধানিক অধিকার। স্বাধীনতার অধিকারটা এখানে হচ্ছে আমাদের মৌলিক অধিকার। কাজ করার অধিকারটা কিন্তু এটা ডিপিএসসির মধ্যে পড়ে, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিপিএসপির মধ্যে রয়েছে কাজ করার অধিকার, অর্থাৎ রাজ্যকে ডিপিএসপির মাধ্যমে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে সবাইকে কাজের সুযোগ করে দিতে হবে, কিন্তু কাজটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে লিস্টে নেই। স্বাধীনতার অধিকারটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। 23 কোন বিদেশি শাসক প্রথম ভারতবর্ষকে আক্রমণ করেন? বিদেশি শাসক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে পার্সিকরা প্রথম ভারত আক্রমণ করে। পারস্যের অকর্মণীয় বংশীয় সম্রাট কায়রাস প্রথম ভারত আক্রমণ করে। তাহলে পার্সিকরা প্রথম ভারত আক্রমণ করেছিল, তাদের সম্রাট ছিল কায়রাস, অপশন বি। 24 নিচের কোন অনুচ্ছেদে সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা উল্লেখ করা হয়েছে? সরকারি চাকরির ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দিতে হবে। এই যে সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা, এটা বলা হয়েছে আর্টিকেল 16-এ, অনুচ্ছেদ 16-তে এই কথাটা বলা হয়েছে। ঠিক আছে। লাস্ট প্রশ্ন আজকের, হীরাকুদ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? লাস্টের প্রশ্নটা আমি প্রত্যেক দিনই আপনাদেরকে হোম টাস্ক হিসেবে দিয়ে থাকি, যেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে হীরাকুদ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত। প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেককে রিকোয়েস্ট ক্লাসটা লাইক করে দেবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবেন এই প্রশ্নের উত্তরটা। আর যদি আমাদের পেড গ্রুপে জয়েন হতে চান তো এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, আমরা কিন্তু ডিটেলস পাঠিয়ে দেব। ঠিক আছে। ফোন করবেন না, কারণ ফোন করলে ফোন ধরার কেউ থাকে না, তার জন্য আমরা দুঃখিত। তো হোয়াটসঅ্যাপ করুন, আমরা কিন্তু রিপ্লাই দেব। থ্যাংক ইউ।